নিজের ইচ্ছাতে করেছি। মৃত্যু ছাড়াই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, তাই মৃত্যুর প্রহর গুনছি। কবে এই অপেক্ষার সমাপ্তি হবে? এই একদম প্যান প্যান করবি না, বাইরে ফেলে দিয়ে আসবো, ঘুমাতে দে। মুখের উপর কাপড় চেপে ধরলাম ফুপানোর শব্দ বন্ধ করার জন্য। দরজা ভাঙবো, আগে ডেকে দেখি। মেঘ, দরজা অফ করেছিস কেন? কি হয়েছে মাহিন? মেঘকে ডাকছিস কেন? ও তো কখনো দরজা অফ করে ঘুমায় না, আজ কেন অফ করেছে? আবার কিছু করে বসবে না তো? আরে বোকা, দূর, কি বলিস? আমি বলেছি দরজা অফ করে দে। ওহ, যা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমার শালাবাবুটার না কোনো বুদ্ধি নেই। মোনার দুলাভাই ঘুমিয়ে আছে, ডিস্টার্ব করতে চলে এসেছে। না, ও তো জানেই না আমি এসেছি। কি শান্ত হয়ে ঘুমিয়ে আছে মেঘপরিটা। তাকিয়ে থাকলাম ওর দিকে। কখন সকাল হয়ে গেছে টেরই পাইনি। ফজরের আজান শুনে আস্তে করে বালিশে শুইয়ে দিলাম মেঘলাকে। উঠে দাঁড়ালাম বেড থেকে। মেঘলার কপালে একটা কিস করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেলকনির গ্লাসটা খুলে বের হলাম। গ্লাস খোলার শব্দে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসলাম। উনি কোথায়? চলে গেছে? উঠে ব্যালকনিতে গেলাম তাড়াতাড়ি। গার্ডেন দিয়ে বের হচ্ছে উনি। দেয়াল টপকে একটু দূরে রাখা গাড়িতে উঠে বসলো। বাড়ির গেটের সামনে গাড়ি এনে ফ্লাইং কিস ইশারা করতেই আমি রুমে চলে এলাম। ফালতু লোক একটা। নামাজ পড়ে নিলাম। একেবারে নামাজ পড়ে বাসায় আসলাম। আজকে অনেক ভালো লাগছে। জিম করে শাওয়ার নিয়ে রেডি হলাম, তারপর ব্রেকফাস্ট করতে গেলাম। গুড মর্নিং মা। গুড মর্নিং চাঁদ। মা আর আমি একে অপরের দিকেই তাকাচ্ছি। কি রে ভাইয়া, 3 দিন ধরে দেবদাস লোক নিয়ে ঘুরলি, আজ এত খুশি, কাহিনী কি? তুই বুঝবি না। তুই কি ভাবির সাথে দেখা করেছিস রাতে? চাঁদের কথা শুনে বিষম খেয়ে গেলাম। পানি খা। পানি খেয়ে নিলাম। মা মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে, আর চাঁদ ফাজিলটা গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেমন বললাম যে বিষম খেয়ে গেলে? খাবার খাওয়ার সময় এত বকবক করলে বিষম তো খাবেই। চুপচাপ খেয়ে ওঠো। আকাশ, বৌমার কোনো খবর জানিস? ভালো আছে। খাওয়া শেষ করে অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসতেই পাশে তাকাতেই দেখি চাঁদ। কি হলো, তুই উঠেছিস কেন? কলেজে যাবো তাই। যাবি ভালো কথা, আমার গাড়িতে উঠেছিস কেন? ড্রাইভার নেই? আছে, কিন্তু আজ তুই আমাকে নামিয়ে দিবি। চাঁদ, কথা বাড়লে তোর লেট হবে। ধুর, গাড়ি স্টার্ট দিলাম। ভাবির সাথে তোর দেখা হয়েছে? কবে? কিভাবে? গতকাল রাতে দেখা করে এসেছি। বাড়ির মানুষ কিছু বলেনি? মাইন ভাইয়ের কিছু বলেনি? লুকিয়ে গিয়েছিলাম। হা করে ভাইয়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর জোরে হেসে উঠলাম। আকাশ চৌধুরী কিনা শেষে চোরের মতো করে বইয়ের সাথে দেখা করলো। চাঁদ, ওকে বলেছিলাম ভাইয়া এমন কিছু করিস না যার জন্য পস্তাতে হয়। এসে পড়েছি, নামো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চাঁদকে নামিয়ে দিয়ে মেঘলার ভার্সিটির সামনে গাড়ি থামালাম। এসেছে কিনা বুঝতে পারছি না। ব্রেকফাস্ট করে রিয়াদ ভাইয়ার সাথে ভার্সিটির দিকে রওনা দিলাম। ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড নেই? না। হায় আল্লাহ, আমার এত সুন্দর হ্যান্ডসাম ভাইয়ার গার্লফ্রেন্ড নেই? পড়াশোনার বাইরে কখনো কিছু ভাবার সময় পাইনি। একজনকে ভালো লেগেছিল, কিন্তু সে আমার হয়নি। কে সে? অতীত না ভাবাই ভালো। সে এখন অন্য কারোর স্ত্রী। আমি চাই ও ভালো থাকুক, সুখে থাকুক নিজের ভালোবাসা নিয়ে। কিন্তু ওর ভালোবাসা যে তোর জীবনটা এখানে এনে দাঁড় করিয়েছে, তাও বলবো রূপ তুমি ভালো থাকো। হ্যাঁ রূপ, ভালোবেসেছিলাম ওকে। যেদিন ওকে মনের কথা জানিয়েছিলাম, ও বলেছিল আমাকে নিজের ভাইয়ের মতোই দেখে। আমিও আর কোনোদিন ভালোবাসা দাবি নিয়ে দাঁড়াইনি ওর সামনে। ও ভালো থাকলেই আমি খুশি। তবে এবার সময় হয়েছে নিজের জীবন গুছিয়ে নেওয়া। আচ্ছা, সরি। আরে মিষ্টি বোন আমার, সরি বলতে হবে না, চলে এসেছি, নাম। ও, খেয়ালই করিনি, আমি আসছি। নাম। ঠিক আছে, আমি আসছি ভাইয়া। এতক্ষণ পর মহারানীর আসার সময় হয়েছে। এই রিয়াদকে নিয়ে ঘুরতে হবে। এই মেঘলা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুই কি হারামি রে? একদিন দেখে এসে আর এলি না দেখা করতে। বাড়ি থেকে বাবা বের হতে দিতে চায় না। একদিন তাও নিজে নিয়ে গিয়েছিল, দেখেছিস তো? শুধু ভার্সিটির টাইমে আমি পাই। ওকে যা, মাফ করে দিলাম। ও মিট করে দেই ভাইয়া, আমার ফ্রেন্ড লিজা। আর লিজা, উনি আমার খালাতো ভাই রিয়াদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রূপের পর এই প্রথম কোনো মেয়েকে ভালো লাগলো। হাসিটা কি সুন্দর। রূপ আমার ছিল না, তাই আমার হয়নি, কিন্তু তোমাকে আমার হতে হবে। এইভাবে তাকিয়ে আছে কেন? ভাইয়া, আমরা তাহলে আসি? ওকে, আমি আসছি। আল্লাহ হাফেজ।
এভাবে তাকিয়েছিল কেন? আমার মেঘপরির দিকে হাত বাড়ালে হাত ভেঙে গুড়িয়ে দেব। লিজা আর মেঘলা পাশাপাশি দাঁড়িয়েছিল, তাই আকাশ দূর থেকে বুঝতে পারেনি রিয়াদ মেঘলার দিকে না লিজার দিকে তাকিয়েছিল। না বুঝেই রাগে ফুঁসছে। আকাশ রাগে লাল হয়ে অফিসে চলে গেল। লিজা আর মেঘলা ক্লাসে চলে গেছে আর রিয়াদ হাসপাতালে। তোর ভাইয়া এভাবে তাকিয়েছিল কেন? কিভাবে? কেমন হাবলার মতো। তুই আমার এমন হ্যান্ডসাম ভাইয়াকে হাবলা বললি? হাবলার মতো তাকালে হাবলা বলবো না কি বলবো? সত্যি তাকিয়েছিল? তাহলে কি আমি মিথ্যে বলছি? তাহলে তো ভালো, বেষ্টু থেকে ভাবি হয়ে যাবি। আবার কারো মায়ের জড়াবো না রে। যাকে মনে মনে ভালোবাসলাম সে আমার সামনেই আমার বেষ্টুকে প্রপোজ করলো। সেদিনই ভেবে নিয়েছি বাবা মার পছন্দের লক্ষ্মী মেয়ের মতো বিয়ে করে নিব। সেদিন আরো কষ্ট পেয়েছিলাম যখন জানলাম বন্ধুত্বটা অভিনয় ছিল। সত্যি সচিব, তুমি অনেক বড় অভিনেতা। কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না তুমি। কোথায় হারালি? কিছু না, তোর ভাবি হবার চান্স নেই রে। এই মাসের 20 তারিখ নাকি ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে নাকি ইঞ্জিনিয়ার। ওয়াও, গ্রেট। 15 দিন বাকি আছে, ইচ্ছে মতো এনজয় করবো। ওকে ওকে। মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? কিছু না, ক্লাস শুরু হয়ে যাবে, চল। চল। হে মেঘলা, কি খবর তোর? মরতে গিয়েছিলি কেন রে? ক্লাসে লেট হয়ে যাচ্ছে, চল চল। লিজা আর আমি পাশ কাটিয়ে চলে গেলাম ক্লাসের দিকে। হাজবেন্ড রেখে চলে এসেছিল, আবার যেন ফুরুত হয়ে না যায়। কি এই জানোয়ারকে আমি ভালোবেসেছিলাম? কোনো রকমে উঠে গোসল করে বেলকনিতে গিয়ে বসলাম। রবিন সকালে উঠে অফিসে চলে গেছে। ম্যাডাম আসবো? আসো। আপনার ব্রেকফাস্ট টেবিলে রাখো, আমি আসছি। রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই মাথা ঘুরে উঠল, সব ঝাপসা হয়ে এলো। ভার্সিটি শেষে বাসায় যাওয়ার জন্য গেট থেকে বের হতেই দেখি রিয়াদ ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া তুমি? চল, তোদের নিয়ে ঘুরতে যাব। আমি কোথাও যাব না, বাবা রাগ করবে। আমি বলে দেব তুই আমার সাথে আছিস, তাহলে কিছু বলবে না। চল। কিন্তু চল তো। ভেবেছিলাম যাওয়ার সময় একা পাবো, কিন্তু এখনো এই রিয়াদ আমার আগে এসে হাজির হয়ে গেছে। একে তো আমি খুনি করে দিব। ওরা গাড়িতে উঠে চলে গেলে আমিও ওদের পিছু নিলাম। সারাদিন খাওয়া দাওয়া ঘুরোঘুরি অনেক মজা হয়েছে। সন্ধ্যার সময় ভাইয়া আমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে লিজাকে ড্রপ করতে গেছে। মেঘলা গেটের ভেতরে যাওয়ার আগে হাত টেনে আড়ালে নিয়ে এলাম। হঠাৎ এমন করায় ভয় পেয়ে চিৎকার করার আগেই মুখ চেপে ধরেছে। একটু পর বুঝতে পারলাম এটা আকাশ। এত কিসের ঘোরাঘুরি ওই রিয়াদের সাথে? খুব তো হাসছিলি রিয়াদের কথা শুনে। কি এমন বলছিল যে হাসি থামছিলই না? কি করছো? আমার সামনে তো কোনোদিন হাসতে দেখলাম না। আবার কথা বলতে পারো না এখন? ও সরি। এটা কোন ধরনের অসভ্যতা? কি অসভ্যতা করলাম? দূরে গিয়ে দাঁড়ান। ঘুরে দাঁড়াবো কেন? এত কি কথা রিয়াদের সাথে? রিয়াদ আমার ভাইয়া হয়। মাহিন ছাড়া আর কারোর সাথে যেন ঘোরাঘুরি করতে না দেখি। আমার যার সাথে ইচ্ছে ঘুরে করব, যার সাথে ইচ্ছে কথা বলবো। আপনি বলার কে? আমি তোমার কে তুমি জানো না? না জানি কে আপনি? আমি তোমার হাজবেন্ড। কথায় আছে যখন আপন করতেন তখন মনে ছিল না আপনি আমার হাজবেন্ড। ফাংশনের রাতে যখন সবাই আমাকে অপমান করছিল তখন মনে হয়নি আপনি আমার হাজবেন্ড। আপনার প্রতিবাদ করা উচিত। দিনের পর দিন আমাকে মানসিকভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছেন, তখন মনে হয়নি আপনি আমার হাজবেন্ড। তখন মনে হয়নি আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। এখন আমার মুখে হাসি আপনার সহ্য হচ্ছে না, তখন যেহেতু মনে হয়নি আপনি আমার হাজবেন্ড, এখনো সেটা মনে করার চেষ্টা করবেন না। ওর কথাগুলো বিষাক্ত তীরের মতো বুকে এসে বিঁধেছে। আজ বুঝতে পারছি আমার কথাগুলো ওকে কতটা কষ্ট দিয়েছে। হাঁটু গেড়ে বসে পড়লাম রাস্তায়। আর হ্যাঁ, সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবেন, কথাটা বলে দ্রুত গেটের ভেতরে চলে গেলাম। রাস্তায় বসে পড়লাম। তবে কি সত্যি হারিয়ে ফেলেছি আমার মেঘপরীকে? কোন দিকে যাব এখন? মানে? আমি কি আপনার বাসা চিনি? ও মনে ছিল না, সোজা গিয়ে বামে যান। এই মেয়ে এত চুপচাপ কেন? কথা বলতে পারে না? আমি কিছু বলবো, কিন্তু কি বলবো? মানে একটা কথা ছিল। জি বলুন ভাইয়া। আমি তোমার কোন জন্মের ভাই লাগি? মেঘলা যেহেতু ভাইয়া হন সেহেতু আমারও ভাইয়া। সবাই ভাইয়া ডাকুক, সমস্যা নেই, তুমি রাখবে না। গায়ে তামান, এটাই আমাদের বাড়ি। রিচা শোনো। কিছু বলবেন? টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট। লিজা চলে গেলে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর যাওয়ার পথে, তারপর চলে এলাম। ডোরবেল বাজছে, কেউ শুনতে পায় না নাকি? দরজা খুলে আমি অবাক। ভাইয়া তুই ড্রিঙ্কস করেছিলি? করছি, এখন থেকে রোজ করব।
আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া এভাবে ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাসায় আসছে। এক হাতে এখনো মদের বোতল, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। ভাইয়া ড্রিঙ্কস করলে কখনোই এমনভাবে বাসে আসে না, যতটা করলে নিজেকে কন্ট্রোল করতে পারবে ততটাই করেছে। আজ কি হয়েছে ওর? ভাইয়া কি হয়েছে তোর? এত ড্রিঙ্কস করছিস কেন? চাঁদ বোন, আমি হারিয়ে ফেলেছি আমার মেঘপরীকে। ও আর আসবে না আমার কাছে। ওকে ছাড়া এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। এনে দেই না ওকে। পড়ে যেতে নিলে দৌড়ে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিলাম। এটা কি সত্যি আমার ভাইয়া? রূপ আপু চলে যাবার পর একটা দিন মন খারাপ করতেও দেখিনি, শুধু প্রতিশোধের আগুনে জ্বলতে দেখেছি। যে ভাইয়া কোনোদিন মেয়েদের জন্য জীবনে 2 মিনিট ব্যয় করতে রাজি না, সে আজকে একটা মেয়ের জন্য মাতাল হয়ে বাসে চলে এসেছে। ভাগ্য ভালো মা আজকে একটু অসুস্থ, তাই আগেই ঘুমিয়ে গেছে। ভাইয়াকে এভাবে দেখলে কতটা কষ্ট পেত। লেবু পানি এনে জোর করে খাইয়ে দিতেই বমি করতে চাইলে ওয়াশরুমে নিয়ে যেতেই বমি করে দিল। বমি শেষ হলে আবার ধরে ড্রয়িং রুমে সোফায় বসালাম। কেটেছে নেশা? মাথা ভারী লাগছে। এখন বলো কি হয়েছে? কিছু না। তাকালাম চাঁদের দিকে। চাঁদ আমাকে ভয় পেলেও ছোট থেকে সব শেয়ার করতো, আমিও সব শেয়ার করতাম ওর সাথে। বেস্ট ফ্রেন্ডের মতো থাকতাম। লন্ডন থেকে ফেরার পর একটু দূরত্ব তৈরি হয়ে গেছে। আমি আমার মেঘপরীকে হারিয়ে ফেলেছি রে বোন। মানে? সব খুলে বললাম চাঁদকে। এত সহজে হার মেনে গেলে ভাইয়া? এতগুলো দিন ভাবির প্রতিটা মুহূর্তে তোর অপমান মুখ বুঝে সহ্য করেছে, আর ভাবির বলা কিছু কঠিন কথা শুনে তুই হার মেনে গেলি? অন্তত ততগুলো দিন চেষ্টা কর যতগুলো দিন ভাবি তোর আঘাত সহ্য করেছে। চাঁদ ভুল কিছু তো বলেনি। আমি একদিন হার মেনে গেলাম এত সহজে। এবার আমিও দেখি মেঘপরী কতবার ফিরিয়ে দিতে পারো আমাকে। কি ভাবছিস ভাইয়া? কিছু না, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। ওকে। ধীরে ধীরে রুমের দিকে গেলাম। কাল থেকে শুরু হবে নতুন খেলা। ভালোবাসি আপনাকে অনেক বেশি, কিন্তু আপনার করা অপমানগুলো এখনো কষ্ট দেয়। মাফ করতে পারছি না আপনাকে। কি করব বলেন? আপনার মুখটা দেখে ঘুমাতে পারি না, না আপনাকে কাছে টেনে নিতে পারছি আর না ছেড়ে দিতে পারছি। কি করব বলেন না? কি করব আমি? আপনাকে কথাগুলো বলে আপনার থেকে আমি বেশি কষ্ট পেয়েছি। মনে হয়েছে বিষাক্ত তীর দিয়ে হৃদয়ে আঘাত করেছি। আকাশের ছবির দিকে তাকিয়ে আছি, প্রতিটা ছবি লুকিয়ে তোলা, বিয়ের ছবি ছাড়া। এই ছবিগুলো এখন আমার একাকিত্বের সঙ্গী। আমিও চাই আপনার বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাতে, কিন্তু আপনাকে দেখলে আপনার করা অপমানগুলো চোখের সামনে ভেসে আসে। জানি না কবে পারবো সেই কালো দিনগুলো ভুলতে। হাসপাতালের বেডে শুয়ে আছি, চোখ খুলে দেখি হাসপাতাল। সকালে মাথা ঘুরে পড়ে যাবার পরে নাকি হাসপাতালে নিয়ে এসেছে। একটু জ্ঞান ফিরেছিল, আবার ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। এখন ঘুম ভাঙলো। সবার মতো সৌভাগ্য না আমার। হাত ধরে পাশে বসে নেই কেউ। একটা নার্স দেখে ডাক দিলাম, নার্স। ইয়েস ম্যাম। এখন কেমন লাগছে? ভালো। কি হয়েছে আমার? গুড নিউজ, মা হতে চলেছেন আপনি। মা? আনন্দে কথা বলতে ভুলে গেছি। হাতটা আপনা আপনি নিজের পেটে চলে গেল। সত্যি তুই এসেছিস বাবু? মা বলে ডাকবি আমাকে? মা। চোখ বুঝতেই চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। না, এই কষ্টের পানি না, জীবনের সবচেয়ে আনন্দের পানি এটা। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী। নার্স, এটা সত্যি? সত্যি, কিন্তু আপনার শরীর অনেক দুর্বল, শরীরের অনেক আঘাতে চিহ্ন। কিসের এগুলো? কি উত্তর দেব এই প্রশ্নের? এই উত্তর যে কাউকে দিতে পারবো না। চুপ দেখে নার্স আর কিছু জিজ্ঞেস করলো না। আপনাকে 7 দিন হাসপাতালে থাকতে হবে, এরপর রিলিজ করে দেবে, কিন্তু সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে, আর খাওয়া দাওয়া ঠিক মতো করবেন। আমার সাথে কে এসেছে? আপনার শাশুড়ি, উনি তো অনেক খুশি। ওয়েট, আমি ডেকে দিচ্ছি। আমি। বাবু, আমার মতো তোকেও কি তোর বাবা অবহেলা করবে? তোকেও যদি অবহেলা করে তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। তোকে কারো অবহেলার পাত্র হতে দেব না আমি। এখন কেমন লাগছে বৌমা? জি মা, ভালো। ভালোবেসে নিজের মেয়ে নেই বলে নিজের মেয়ের জায়গা দিয়েছে। ইরাকে ওনার পছন্দ না। ইরাকে রবিনের বাবা পছন্দ করেছিল রবিনের জন্যই, তাই রবিনের বাবা আমাকে দেখতে পারে না। মা, রবিন জানে? হ্যাঁ মা, জানে। সে কি খুশি, কিন্তু হয়েছে কি, কাজের চাপে আসতে পারছে না। থাক না মা, মিথ্যে কেন বলছেন?
এত রাতে তার কি কাজ আপনিও জানেন আর আমিও। বৌমা এখন কিছু খেয়ে একটু ঘুমাও। না মা, ইচ্ছে করছে না। নিজের জন্য না, যে আসছে তার জন্য। তোকে কারো অবহেলা সহ্য করতে দেব না আমি। যে তোকে ভালোবাসে না তার ছায়াও তোর উপর পড়তে দেব না আমি। আজ থেকে তোর জন্য নিজের যত্ন নেব, ঠিক আছে মা? দিন, খেয়ে নিচ্ছি। মা নিজের হাতে খাইয়ে দিলেন, তারপর চুপচাপ শুয়ে পড়লাম, চোখটা বাহাইয়া। জানি সে আসবে না, তবুও বারবার দরজার দিকে তাকাচ্ছি। আমার জন্য না এলেও নিজের সন্তানের জন্য হয়তো আসবে, এটা ভেবে। আজান শুনে ঘুম ভাঙলো। নামাজ পড়ে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করলাম। তারপর 1 কাপ কফি নিয়ে ব্যালকনিতে গেলাম। আমার কি এখনো ঘুম ভাঙেনি? রাস্তায় আকাশ দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে, এদিকেই তাকিয়ে আছে। চোখ কষলে আবার তাকালাম, না ঠিকই দেখছি। আবার গরম কফির কাপে আঙুল ডুবিয়ে দিলাম। উফ, ছ্যাঁকা লাগছে। তার মানে উনি সত্যি এখানে দাঁড়িয়ে আছেন। কিন্তু উনি এত সকালে এখানে কি করছে? নামাজ পড়ে সোজা খান ডিলারের সামনে দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে মেঘলার বেলকনি দেখা যায়। একটু পরে মেঘলা হাতে 1 কাপ কফি নিয়ে বেলকনিতে এলো। ওড়না দিয়ে হিজাব বাঁধা, দেখতে পবিত্র ফুলের মতো লাগছে। পাগলির কাণ্ড দেখে হাসি পাচ্ছে, চোখ কসলাচ্ছে, আঙুল কফির কাপে ডুবাচ্ছে। হয়তো বিশ্বাস করতে পারছে না এটা সত্যি। আমি হাই দিলাম, তারপর একটা ফ্লাইং কিস। রুমে গিয়ে ফোন আনলাম। আপনি এখানে কি করছেন? আমার মেঘপরীকে দেখতে এসেছি। আপনার মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম তোমার ভার্সিটিতে নবীনবরণ ছিল, কালো শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, হালকা সাজে অপরূপা। ভালো লেগেছিল কিন্তু গুরুত্ব দেইনি। মানে আপনি আমাকে আগে থেকে চিনতেন? বিয়ের 1 বছর আগে থেকে। আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। তোমার সামনে আসিনি তাই দেখোনি। প্রথম দেখে ভালো লেগেছিল কিন্তু সেটা গুরুত্ব পাইনি, কারণ তখন প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বিয়ের পরদিন তুমি কালো শাড়ি পরেছিলে, তখন মানা করেছিলাম আর কালো শাড়িতে যেন না দেখি, কারণ তোমাকে কালো শাড়িতে দেখলে চোখ ফেরাতে পারি না। এটা কি আকাশ নাকি অন্য কেউ? গম্ভীর, রাগী, বদমেজাজি মানুষ এমন হলো কিভাবে? বিশ্বাস করতে পারছি না। উনি এত আগে থেকে নোটিস করেছে আমাকে। আজ দেখো তুমি কালো ড্রেসই পরেছো। আমার প্রিয় ফুল সহ্য ফোটা কালো গোলাপের মতো স্নিগ্ধ আর পবিত্র লাগছে তোমাকে। এই রূপটা দেখার জন্য ছুটে এসেছি এই সকালে। নিজের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই কালো ড্রেস পরেছি। ওনার কথাগুলো ঠিক হজম হচ্ছে না। ওনার এই রূপ ভাবতে পারছি না। কি হলো, কথা বলছো না কেন? ফোন কেটে রুমে চলে এলাম। উনি পাগল হয়ে গেছে। আমার মাথা কাজ করছে না। ফোনটা কান থেকে সরিয়ে তাকিয়ে রইলাম মেঘপরি রুমের দিকে। এইটুকুতে অবাক হয়ে গেলে আরো অনেক কিছু যে এখনো দেখার বাকি আছে। বাসে চলে এলাম, জিম শাওয়ার শেষ করে ব্রেকফাস্ট করতে এলাম। গুড মর্নিং। বৌমার কি খবর? কবে আসবে রে? এখনো রাগ ভাঙাতে পারিসনি? বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তাড়াতাড়ি চলে আসবে। কাহিনীটা কি হলো? গতকাল রাতে আসবে না বলে এত কাহিনী করলো, ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেল, এখন আবার বলছে তাড়াতাড়ি চলে আসবে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না। তাহলে চুপচাপ খাওয়া শেষ কর। ব্রেকফাস্ট করে রিয়াদ ভাইয়ার সাথে ভার্সিটির দিকে রওনা দিলাম। আজকে আবার আমার গাড়িতে কেন? কাহিনীটা কি সেটা জানার জন্য। কোনো কাহিনী নেই। আমি হেল্প করলাম, এখন আমাকে বলবি না? তুই কি হেল্প করলি? জানা বললি। পাগলি একটা। ওয়াও গ্রেট, লেগে থাক, কাজ হয়ে যাবে। ওর কথা শুনে শুধু মুচকি হাসি দিলাম। এসে গেছি, নামো। চাঁদকে নামিয়ে মেঘপরি ভার্সিটির দিকে গেলাম। আননোন নাম্বার। এটা আবার কে? মেঘমনি, আমি। হ্যালো আপু, তুমি? কিন্তু এটা কার নাম্বার? আমার শাশুড়ি মায়ের। তোমার ফোন কোথায়? কোনো প্রবলেম হয়েছে আপু? আরে কিছু হয়নি, আসলে আমি হাসপাতালে, ফোনটা পাশেই রয়ে গেছে। হাসপাতালে? তুমি হাসপাতালে কেন? কি হয়েছে তোমার? রূপ হাসপাতালে, এটা শুনে বুকটা দুঃখ করে উঠলো। কি হয়েছে ওর? গাড়ি থামিয়ে দিলাম। কি হয়েছে মেঘ? জানি না, ও এটাকে জিজ্ঞাসা করিনি। কি হয়েছে আপু? তুই খালামণি হচ্ছিস। সত্যি? সত্যি। আলহামদুলিল্লাহ, ইয়াহু টিঙ্গা চিকা। কি হয়েছে, নাচছিস কেন? আমি খালামণি হচ্ছি আর তুমি মামা। সত্যি? চলো ভার্সিটি যাব না, আপুর কাছে যাব। আপু কোন হাসপাতাল? ভাগলি একটা, ঢাকা মেডিকেল। ওকে, এখনই আসছি। তোমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত আজ।
আমি চাই না আমার জন্য তুমি মন খারাপ করো। যাব না তোমার সামনে। ওকে, তোকে নামিয়ে দিয়ে আসছি। কেন তুমি যাবে না? না রে, আমার হাসপাতালে একটা ইমার্জেন্সি পেশেন্ট আছে। ওকে দাঁড়াও, লিজাকে জানিয়ে দেই আমি আসবো না, না হলে অপেক্ষা করবে। না, আর রূপের কথা ভাববো না। রূপ আমার অতীত। এখন থেকে আমার জীবনে শুধু লিজা থাকবে। অনেক সময় ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু মেঘপরির দেখা নেই। আজকে আসেনি। লিজার নাম্বার হয়তো আছে। মেঘলা ফোন দিয়েছিল, আমার ফোন দিয়ে খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। লিজা, আমি আকাশ। ও, কিছু বলবেন? মেঘলা আজকে ভার্সিটি আসেনি? না, রূপ আপু প্রেগনেন্ট। আপুকে দেখতে হাসপাতালে গেছে। আলহামদুলিল্লাহ। কোন হাসপাতাল? ঢাকা মেডিকেল। কিন্তু এসব জেনে আপনি কি করবেন? কিছু না, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রিয়াদ ভাইয়া হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে গেল। দৌড়ে ভেতরে চলে গেলাম, আপুকে জড়িয়ে ধরলাম। আপু, পুচকেটা কবে আসবে? যখন সময় হবে। আপুকে ছেড়ে আপুর সামনে বসলাম। তুমি জানো আপু, আমি এতগুলা খুশি। সকাল সকাল কি নিউজটা দিলে! আজকে সকালে উঠে যার মুখ দেখেছিলাম, ইচ্ছে করছে তার মুখে একটা চুমু দেই। আজকে সকালে তো আকাশের মুখ দেখেছিলাম। ছি, কি বললাম! পাগড়ি একটা। দুলাভাই কোথায়? ও একটু ব্যস্ত, অফিসে আছে। আসুক, আজকে ইচ্ছা মতো বকে দেব। বেবির থেকে কাজ বেশি। কি করে তোকে বলবো রে বোন, ওর কাছে আমার বা আমার বেবির কোনো মূল্য নেই। মামা মামি জানে? না, তোকেই প্রথম বললাম। এখনই বলো, দেখবে নাচতে নাচতে চলে আসবে। বলছি। বাবা মাকে ফোন করে বললাম, মা তো খুশিতে কান্না করে দিচ্ছে, বললো এখনই আসছে। মা, মেঘমণি এখন আমার কাছে আছে, আপনি একটু বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সেই কাল সকাল থেকে এখানেই আছেন। না বৌমা, আমি ঠিক আছি। আন্টি আপনি যান, আমি আছি তো। যান না মা। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে চলে আসব। আপনি রিল্যাক্স থাকুন, বিকেলের আগে আমি যাচ্ছি না। আচ্ছা মা, তুমি থাকো, আমি আসছি। আন্টি যেতেই আপুর সাথে গল্পে মেতে উঠলাম। বেবির জন্য এটা করব, ওটা করব, আরো নানা গল্প, সব বেবিকে নিয়ে। মেঘমণি, একটা কথা বলি। আরে অনুমতি কেন নিচ্ছ, বলো না। আকাশকে মাফ করে দে, ও সত্যিই তোকে ভালোবাসে। ও তোর সাথে যা করেছে তার জন্য আমি দায়ী। আমাকে যদি মাফ করতে পারিস তাহলে ওকে কেন করতে পারছিস না? ওকে শাস্তি দিলে আমারও শাস্তি প্রাপ্য। দেখ মেঘ, আকাশ কখনো আমাকে ভালোবাসেনি। আমি ছিলাম ওর মোহমাত্র, যা সময়ের সাথে কেটে গেছে। কিন্তু ও তোকে পাগলের মতো ভালোবাসে। তুই যখন হাসপাতালের বেডে শুয়েছিলি, মৃত্যুর যন্ত্রণা যেন আকাশ ভোগ করছিল। ওকে আমি চিনি মেঘ। ও জীবনে কখনো মেয়েদের জন্য 2 মিনিট সময় ছিল না, আর তোর জন্য জীবনটাই দিতে রাজি। ভুল করিস না মেঘ, সময় থাকতে কাছে টেনে নে, পরে যাতে পস্তাতে না হয়। ভুল কিছু তো বলেনি আপু। আকাশ আমার সাথে যা করেছে তার জন্য আপু বেশি দায়ী। শুধু আকাশকে শাস্তি দিচ্ছি আমি চেষ্টা করব আপু। রূপ, মায়ের ডাক শুনে দরজার দিকে তাকালাম, চোখ ঝাপসা হয়ে গেছে। আজ 3টা বছর পর মাকে দেখলাম। সেদিন বাবার কাছে মাপ চাপার পর শুধু ফোনে কথা বলেছিলাম মার সাথে, দেখা করতে পারিনি। আমার মাটা কত শুকিয়ে গেছে। মা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। মা! এত শুকিয়ে গেছিস কেন মা? তুমিও তো শুকিয়ে গেছো। এখন তো মা হবি, বুঝতে পারছি সন্তান দূরে থাকলে মায়ের কেমন লাগে। 3 বছর মেয়ের মুখে মা ডাক শুনতে পাইনি। আমি জানি আমার বুকটা কেমন করছে। সরি মা। কেমন আছিস মা? ভালো আছি বাবা। আমার সেই ছোট্ট রূপটা কত বড় হয়ে গেছে, দেখেছো রূপী? আজ তাকে আবার কেউ মা বলে ডাকবে। জামাই কোথায় রূপ? ও তো অফিসে, কাজের অনেক চাপ, তাই। থাক, নিজের সন্তানের থেকে কাজ বেশি। যখন তোমার মা নীলার আসার সুখবর দিয়েছিল, কোটি টাকা প্রজেক্টের মিটিং ছেড়ে ছুটে চলে গিয়েছিলাম হাসপাতালে। আর কত লজ্জিত করবে আমাকে রবিন, আর কত নিচে নামবে তুমি বলতে পারো? তোমার সাথে কেউ আসেনি? মা ছিল। গতকাল সকাল থেকে মা হাসপাতালে আছে, তাই মেঘলা এসেছে বলে মাকে জোর করে একটু বাসায় পাঠিয়েছি ফ্রেশ হতে। আচ্ছা তোমরা থাকো, আমি একটু ডাক্তার সাথে কথা বলে আসি। এখন কি
হবে? ডাক্তার যদি বাবাকে বলে দেয় শরীরে অনেক আঘাতের চিহ্ন, নিশ্চিত খুন করে ফেলবে রবিনকে। বাবা যে কোনোদিন একটা ফুলের টোকাও গায়ে লাগতে দেয়নি, এখন যদি জানে তার আদরের মেয়ের এমন অবস্থা, আমি চাই না রবিনের এমন আচরণের কথা কেউ জানুক। কিছু একটা করতে হবে। বাবা, তোমার যেতে হবে না, একটু পর ডাক্তার এমনিতেই আসবে, তখন কথা বলে নিও। এখন একটু বসো না আমার পাশে। আচ্ছা ঠিক আছে। বাবা আমার পাশে বসে মার সাথে আমাকে নিয়ে কথা বলছে। সেই সুযোগে নার্সকে ইশারায় ডেকে বুঝিয়ে নিলাম যাতে ডাক্তার বাবাকে আঘাতের চিহ্নের কথা কিছু না বলে। নার্স হয়তো আমার অবস্থাটা বুঝতে পেরেছে, অদ্ভুতভাবে আমার দিকে একটু তাকিয়ে রাজি হলো ডাক্তারকে সে বুঝিয়ে বলতে। নার্স ডাক্তারকে ডাকতে গেল। নার্সের সাথে আপু কি যেন বলল, কিছু একটা প্রবলেম আছে, কি সেটা বুঝতে পারছি না। কি ভাবছিস মেঘমণি? কিছু না আপু। হ্যালো মিস্টার আবিদ খান। হ্যালো ডাক্তার, আমার মেয়ের কি অবস্থা? এমনিতে সব ঠিকই আছে, কিন্তু ওনার শরীর খুবই দুর্বল, হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, আর কিছু নিয়ে চিন্তা করি। এভাবে চললে মা আর বেবি দুজনেরই অনেক সমস্যা হবে। এমন কিছু আর হবে না। ঠিক আছে, তাহলে ঠিকমতো দেখাশোনা করবেন। ওনাকে 7 দিন এখানে রাখতে হবে। নিয়ে যেতে পারেন যদি প্রপার দেখাশোনা করতে পারেন। আমি আমার মেয়েকে নিয়ে যাব আর দেখাশোনাও করব। কিন্তু ওর শ্বশুর বাড়ির মানুষ নিতে দেবে? আপনাদের মেয়ে আপনারা নেবেন, এতে মানা করার কি আছে? আমার কাছে রাখলে শুধু আমি ওর খেয়াল রাখতে পারবো, কিন্তু আপনাদের কাছে থাকলে সবাই খেয়াল রাখবেন, ভালো থাকবে আমার বৌমা আর নাতি নাতিন। নিজের ছেলেকে যে বিশ্বাস করতে পারি না, আর বৌমা অনেকদিন আপনাদের বাড়িতে যায় না, ওরও ভালো লাগবে। এখন ওকে যত হাসি খুশি রাখা যায় তত ভালো। ধন্যবাদ আপা। কি যে বলেন। তাহলে বিকালে নিয়ে যেতে পারেন। আমি কিন্তু আপনাদের ভরসায় ওনাকে ছাড়ছি, দেখে রাখবেন। অবশ্যই। এই মেয়ে যেহেতু রূপের কাছে গেছে, বিকেলের আগে আসবে না, ততক্ষণে আমি অফিসের কাজ শেষ করে আসি। অফিসে চলে গেলাম। বিকেলে আপুকে ধরে দাঁড়িয়ে আছি। মামা পার্কিং থেকে গাড়ি আনতে গেছে, মামি আগেই বাড়ি চলে গেছে আপু রুম ঠিকঠাক করে রাখতে। এতদিন পর মেয়ে আসছে বলে কথা। আপুর শাশুড়ি চলে গেছেন তার বাসায়। দাঁড়িয়ে আপুর সাথে কথা বলছি, তখনই একটা পিচ্চি কিসের একটা গিফট বক্স দিল হাতে। এটা কি? আমাকে কেন দিচ্ছ? একটা ভাইয়া আপনাকে দেখিয়ে দিতে বলল। তোমার হয়তো ভুল হচ্ছে, অন্য কাউকে দিতে বলেছে হয়তো। না, আপনাকেই দিতে বলেছে। কোন ভাইয়া? আরে বলে যাও। যা, চলে গেল। কি গো এটা আপু? আমি কিভাবে বলবো, বাসায় গিয়ে দেখিস। মেঘলা, রূপকে নিয়ে গাড়িতে ওঠো, সাবধানে। উঠছি। গাড়ির জানলা দিয়ে বক্সটা ভেতরে রেখে গাড়িতে উঠলাম আপুকে নিয়ে। গাড়িতে উঠে বসতেই সামনে তাকিয়ে আমি অবাক। আকাশ এখানে কি করছে? রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে, গাড়ির সাথে হেলান দিয়ে দুহাত বুকে ভাঁজ করে। এদিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে হাসি। ও মোর আল্লাহ, পাশে সেই পিচ্চি ছেলেটাও আছে। তার মানে এটা উনি দিয়েছেন। তাহলে তো জীবনেও নিব না এটা আমি। ওনাকে দেখিয়ে বক্সে জানলা দিয়ে ফেলে দিলাম। কি রে, ফেলে দিলি কেন? কে না কে দিয়েছে, আমি কেন নেব? তাই বলে ফেলে? বাদ দাও না আপু। ওনার মুখে হাসি উড়ে গেল, মেঘে ঢেকে গেছে মুখটা। বক্সটা ফেলে দিবে ভাবতে পারিনি। বক্সের মধ্যে আমার পছন্দের একটা নীল শাড়ি, ব্লাউজ, পেটিকোট, হালকা কিছু জুয়েলারি আর অনেকগুলো চকলেট ছিল। একটা চিরকুটে লিখে দিয়েছিলাম রাতে সব পরে রেডি থাকতে। এখন দেখুন কেমন লাগে অপমান হতে। মামা গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। ওরা চলে যেতেই বক্সটা তুলে হাতে নিলাম। এই শাড়ি তোমাকে পরিয়ে ছাড়বো আমি, তাও আজ রাতে নিজের হাতে পরাবো কথা দিলাম। আবার অফিসে চলে গেলাম। অফিস থেকে এসে রূপকে কোথাও দেখলাম না। প্রতিদিন তো রুমেই থাকে, যাওয়ার আগেই সব গুছিয়ে দেয়। গতকাল রাতে বাসায় ফেরেনি। মা অনেকবার ফোন দিয়েছিল, রিসিভ করে শুধু বলেছি বিজি আছি, পরে কথা বলবো। সত্যি নতুন প্রজেক্ট নিয়ে একটু বেশি ব্যস্ত আছি, তাই আর ফোন করাই হয়ে ওঠেনি। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গেলাম, সেখানেও নেই। মা, রূপ কোথায়? সেটা দিয়ে তোর কি দরকার? মানে? সে যখন 2 দিন হাসপাতালে ছিল তখন কোথায় ছিলে? এসব কি বলছো মা? রূপ হাসপাতালে? আমি বলছি, ভাবি অজ্ঞান হয়ে ব্যালকনিতে পড়েছিল। মা তাকে হাসপাতালে নিয়ে যায়, তারপর জানা যায় তিনি প্রেগনেন্ট। তিনি 2 দিন হাসপাতালে ছিল। প্রেগনেন্ট?
হ্যাঁ, মেয়েটা মরে গেলে তোমরা শান্তি পাও। রূপ এখন কোথায়? ওকে ওর বাবা মা নিয়ে গেছে। এখানে কার ভরসায় রাখবো আমি? এমনভাবে বলছো যেন এখানে তাকে কেউ খুন করে দিবে। বাচ্চা যেন আর কারো হয় না। তোমার বৌমা প্রথম হয়েছে। তোমরা ওকে খুনও করতে পারো, আমি বিশ্বাস করি না তোমাদের, বিশেষ করে তোমার ছেলেকে। কাজ নিয়ে পড়ে আছিস রবিন, হীরার কদর বুঝলি না। হারিয়ে গেলে যেন কাঁদিস না। রাবিশ। উঠে চলে এলাম খাবার রেখে। ইরাকে ফোন দিলাম। হ্যালো ইরা মামনি। হ্যাঁ আঙ্কেল বলুন। আবরটা বিদায় হয়েছে, এখনই সময়। রবিনকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করাও। হ্যাঁ আঙ্কেল, আমি চেষ্টা করব। ওকে, এখন তাহলে রাখছি, বাই। বাই। রুমে চলে এলাম। আকাশ আর আমি বন্ধু ছিলাম। আকাশের সাথে সেদিন আমিও রূপকে প্রথম দেখেছিলাম। প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু রূপ আকাশকে দেখে মুগ্ধ হয়। তারপর ওদের মধ্যে রিলেশন হয়। যখনই রূপ আমাদের সামনে আসতো শুধু আকাশকে দেখতো, আর আমি ভেতরে ভেতরে রাগে জ্বলতাম। কিন্তু আকাশ রূপের ব্যাপারে কখনোই বেশি সিরিয়াস ছিল না। সেই দুর্বল জায়গাকে কাজে লাগিয়ে রূপকে নিজের করে নেয়। কিন্তু রূপ আমার সামনে আসলেই মনে হয় ও আমাকে না আকাশকে ভালোবাসে, তাই নিজের কষ্ট কমাতে ওকে কষ্ট দেই। আমি এত মহান প্রেমিক না নিজের ভালোবাসা অন্যকে দিয়ে বলবো সুখে থাকলেই আমি খুশি। আমার ভালোবাসা আমার কাছেই থাকবে, সুখে থাক আর দুঃখে। ইরার সাথে বাবা বিয়ে ঠিক করেছিল, আমি ওকে বুঝিয়ে না করে দিই। ইরা বলেছিল বন্ধু হয়ে কি থাকতে পারে না, তাই ও আমার বন্ধু হয়ে আছে। ইরার সাথে আমার কোনো রিলেশন নেই। রূপকে কষ্ট দেওয়ার প্ল্যানগুলো ইরারই ছিল, তাই বলে কি নিজের সন্তানের খবরটাও রূপ দেবে না আমাকে? না বলে চলে যাবে বাবার সাথে, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তবে এটাই শেষ, তারপর আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। গেছো তো না বলে বাবার সাথে, ঠিক আছে, আমিও ফোন দেব না তোমাকে, থাকো কিছুদিন একা। তারপর বাবা ছেলে দুজনে মিলে জ্বালিয়ে মারবো। এই যা, বাবা ছেলে বললাম কেন, বাবা মেয়ে তো হতে পারে। সে যাই হোক, একটা সার্ভেন্ট পাঠাতে হবে সবসময় ওর সাথে থাকার জন্য, আর আমিও ওর খবর পাবো। কালী মায়ের নাম করে একটা সার্ভেন্ট পাঠিয়ে দেবো। অফিস শেষে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ব্লু টি শার্ট আর একটা ব্ল্যাক জিন্স আর কেটস পরে বের হলাম। বক্সটা গাড়িতে রেখেছি। এখন রেডি হয়ে কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডদের সাথে লং ড্রাইভে যাচ্ছি, সকালে ফিরবো। বউ রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে, আর উনি যাচ্ছে ফ্রেন্ডদের সাথে লং ড্রাইভে। কোথায় বলে রাগ ভাঙাবে তা না। প্রথমত সে বাপের বাড়ি যায়নি, মামার বাড়ি গেছে, আর দ্বিতীয়ত সময় হলে ঠিক চলে আসবে। যা ইচ্ছে কর। মা রাগ করে রুমে চলে গেল, আর আমি গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে এলাম। আবার বাউন্ডারি টপকে ভেতরে ঢুকলাম। বক্সটা একটা দড়ি দিয়ে বেঁধে দড়ির এক প্রান্ত ধরে পাইপ বেয়ে বেলকনিতে উঠলাম। তারপর দড়ি ধরে টেনে বক্সটা উঠালাম। আবিদ খান সরি, মামাকে বলতে হবে গার্ডগুলোকে চেঞ্জ করতে। এগুলো কি ডিউটি করে? দুদিন আসলাম, ধরতেই পারলো না। শত্রু চলে এলেও টের পাবে না। থাক, সেটা পরে করা যাবে। আগে আমার মেঘপরীকে দেখে নেই। রুমে গিয়ে দেখি কেউ নেই, হয়তো বাইরে আছে। আরাম করে বিছানায় শুয়ে পড়লাম। রুমটা হয়তো আমার শাশুড়ি মায়ের ছিল। ওনার আগের অনেক ছবি লাগানো। সুন্দরী ছিলেন আমার শাশুড়ি মা, এখনো কম না। মেঘমণির সাথে ওর মায়ের কোনো মিল নেই, অনেকটা ওর বাবার মতো হয়েছে। গায়ের রং কার মতো হয়েছে জানি না। ওর বাবা শ্যামবর্ণ, কিন্তু ও কালো। আমার কালো গোলাপ মেঘপরি, কিন্তু কোথায় সে? খেয়ে আপুকে তার রুমে দিয়ে রুমে এলাম। দরজা লাগিয়ে পেছনে তাকাতেই আমার চোখ কপালে। চিৎকার করতে গিয়েও পারলাম না। ও চিৎকার করার আগে মুখ চেপে ধরলাম। কি হয়েছে? চিৎকার করতে নিচ্ছিলে কেন? মুখ ছেড়ে দিলাম। নাও এবার বলো। আপনি এখানে কি করছেন? লং ড্রাইভে যাব, তোমাকে নিতে এসেছি। অসম্ভব, আপনার সাথে আমি কোথাও যাব না। তুমি যাবে নাকি? আমি নিয়ে যাব। প্যাকেট থেকে ব্লাউজ আর পেটিকোট বের করে মেঘলার হাতে দিলাম। যাও পরে এসো। কখনো না। যাবে নাকি আমি নিজেই পরিয়ে দেব? নয় হ্যাঁ। আমি পারবো না। দাঁড়ান, মামাকে ডাকছি। চেষ্টা করো কিভাবে আটকাতে হয়। তুমি ভুলে গেলেও আমার মনে আছে। আপনি একটা অসভ্য, সেটা জানেন? ভালো করেই জানি। এখন যাও। শুধু এগুলো পরবো? শাড়ি কোথায়? সেটা আমি পরিয়ে দিব। কি না জি, তখন যদি বক্সটা ফেলে না আসতে তাহলে এই শাস্তি দিতাম না। এখন যাবে নাকি সব আমি করে নিব, আমার কিন্তু প্রবলেম নেই। অসভ্য, বেহায়, নির্লজ্জ, ফালতু লোক কোথাকার। যাবে নাকি? আমি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলাম। ব্লাউজ পেটিকোট পরে দাঁড়িয়ে আছি আয়নার সামনে। এইভাবে জীবনেও ওনার সামনে যেতে পারবো না আমি। কি করব এখন? ঘুমিয়ে পড়লে নাকি ওয়াশরুমে বের হবে নাকি দরজা ভাঙবো? কি করব এখন?
ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। আস্তে করে বের হলাম ওয়াশরুম থেকে। মেঘলা চারপাশে ঘুরে দেখলাম এটা কোন দেশের ড্রেস মেঘ পরি? আমি তো এমন ড্রেস দেখিনি কোথাও। শাড়ি পরাবো কোথায়? পড়াতে হবে না, আপনি যান এখান থেকে। সেটা কি করে করি বলো তো? এত কষ্ট করে এলাম, যার জন্য এসেছি সেটা না করে কি করে যাই? হঠাৎ এমন করায় দু হাতে বুকের উপর ক্রস করে রেখে চোখ মুখ খিচে বন্ধ করে ফেললাম। সত্যি তুমি মেঘ পরি, ইউ আর সো হট। চোখ বড় বড় করে তাকালাম। ওনার থেকে সরে আসতে গেলে হাত টান দিয়ে ওনার বুকে নিয়ে ফেললাম। ভয় নেই, এখন কিছু করব না, বাট আমার কাজে বাধা দিলে কি করব জানি না। বরফের মূর্তির মতো দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। আমাকে পাগল করে দিও না, তাহলে কন্ট্রোল করতে পারবো না নিজেকে, তখন আমার দোষ দিও না। তাড়াতাড়ি হাত সরিয়ে নিলাম, কিন্তু আমি কিভাবে এমন স্পর্শ সহ্য করব সেটা একবার ভাবছেন না উনি। দম বন্ধ হয়ে আসছে আমার। শাড়ি পেঁচিয়ে নিলাম চারপাশে, ব্লাউজের গলা একটু বড়, পিঠের অনেকটা বেরিয়ে আছে, একটা কিস করলাম। আবার কেঁপে উঠলো মেঘ পরি। হাত শক্ত করে মুঠো করে আছি। কি শুরু করেছেন উনি? লজ্জাবতী পাতার মতো স্পর্শ করতে গুটিয়ে যাচ্ছে বারবার। ওর মুখের দিকে তাকিয়ে শাড়ির কুচি দিচ্ছি। চোখ খিচে বন্ধ করে আছে, মনে হচ্ছে চোখ খুললে মরে যাবে ও। কুচি পেটে গুজে দিতেই আবার খামচে ধরলো আমার। হয়তো রক্ত বের হয়ে গেছে, কিন্তু ব্যথা করছে না, কারণ তার থেকে অনেক বেশি ব্যথা বুকের বাঁ পাশে করছে। এত কাছে থেকেও নিজের করতে পারছি না ওকে, কারণ ও এখনো মাফ করেনি আমাকে। এখন ওকে কাছে টেনে আরও অপরাধী হতে চাই না ওর কাছে। এ কেমন যন্ত্রণা! না সহ্য হচ্ছে আর না অসহ্য লাগছে, না সহ্য করতে পারছি আর না মানা করতে পারছি। কুচি গুজে দিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসলাম কুচি ঠিক করতে। পেটের ডান পাশে একটা কুচকুচে কালো তিলে চোখটা আটকে গেল। এই প্রথম দেখলাম তিলটা, অসম্ভব সুন্দর। গভীর একটা চুমু এঁকে দিলাম তিলটাতে। মেঘলা আমার চুল খামচে ধরলো। আর সহ্য করতে পারছি না, দম নিতে পারছি না আমি। মনে হচ্ছে এখনই মরে যাব। উঠে দাঁড়িয়ে আঁচলটা ঠিক করে দিয়ে মেঘলার মুখের দিকে তাকালাম। লজ্জায় মুখ লাল হয়ে গেছে, প্রতিটা স্পর্শে কেঁপে উঠেছে, চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আমারও একই অবস্থা। অনেকক্ষণ কোনো স্পর্শ না পেয়ে পিটপিট করে তাকালাম। আকাশ তাকিয়ে আছে আমার দিকে, কেমন নেশা ধরা চোখে। আকাশ কেমন নেশা ধরা চোখে তাকিয়ে আছে, তা দেখে মন আরো অস্থির হয়ে উঠল। শেষ লজ্জা বাবা? ওনার কথা শুধু চোখ নামিয়ে নিলাম। শেষ না, কেবল শুরু মিসেস আকাশ চৌধুরী। আরও অনেক লজ্জা দেওয়া বাকি আছে, তবে সেসব এখন না। ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে গলায় নেকলেসটা পরিয়ে ঘাড়ে একটা কিস করলাম। আয়নায় তাকিয়ে দেখি চোখ বন্ধ করে আছে মেঘ পরি। আস্তে আস্তে সব পরিয়ে হালকা সাজিয়ে নিলাম। হয়ে গেছে, এবার চলো। চলো মানে? কোথায় যাব? তোমাকে এত কষ্ট করে সাজালাম, এখানে বসে থাকতে? বললাম না লং ড্রাইভে যাব। কথা বন্ধ, এবার চলো। আমি কোথাও যাব না। তুমি যাবে নাকি এত সুন্দর করে সাজানোর জন্য ফায়দা তুলবো? মানে? ডিয়ার, তুমি এখনো বাচ্চাই আছো, মানে তুই যাবে নাকি আমি বাসর করে নিব? এমনিতেও তোমাকে সেই হট লাগছে। অসভ্য লোক একটা। অসভ্য নাকি সেটা পরে বোঝাবো, এখন চলো। যাব কিভাবে আমি? আপনার মতো পাইপ পেয়ে? আগে বেলকনিতে চলো। মই এলো কোথা থেকে? সেটা তোমার ভাবতে হবে না, তাড়াতাড়ি নামো তো। আমি আগে নামতে পারবো না, ভয় করে। ওকে, আমি আগে নামছি, বাট যদি চালাকি করে না নামো এখনই বেবির আমু বানিয়ে দেব। অসভ্য ফালতু একটা। আমি আগে নেমে গেলাম, তারপর মেঘলা আস্তে আস্তে নামলো। তারপর বাউন্ডারি আর একটা মই দিয়ে পার হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। আপনি মইয়ের ব্যবস্থা করলেন কিভাবে? আমরা যেখান দিয়ে এলাম সেখানে যে গার্ড আছে সে আমার গার্ডের ছোট ভাই, সেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি বদমাশ লোক রে বাবা। কি বললে? কই কিছু বলিনি তো। কোথায় যাবেন চলুন? হানিমুনে যাওয়ার জন্য তর সইছে না দেখছি। কি হানিমুনে? জি ম্যাডাম, এখন আমরা হানিমুনে যাচ্ছি। আমি কোথাও যাব না আপনার সাথে। ওকে যেও না, আমি নিয়ে যাচ্ছি। মেঘলাকে কোলে তুলে গাড়ির ভিতর বসিয়ে সিট বেল্ট লাগিয়ে নিজে উঠে পড়লাম। মেঘলা নামতে চাইলে ডোর লক করে দিলাম। আগে রাঙামাটি সাজেক যাব, মেঘ আর আকাশের মিলন মেলা দেখব, আর ওই মেঘ আর আকাশ দেখবে এই আকাশ আমার মেঘ পরীর মিলন খেলা। আপনি যখনই কানের কাছে ফিসফিস করে কিছু বলে সারা শরীরে লোম দাঁড়িয়ে যায়।
যেন মেরুদণ্ড দিয়ে রক্তের শীতল স্রোত বয়ে যায়। গাড়ি আপন গতিতে ছুটে চলতে শুরু করলো। দুজনেই চুপচাপ হয়ে বসে আছি, কারো মুখে কথা নেই। কি হলো মেঘপরি, কথা বলছো না কেন? তোমার কি সাজেক ভালো লাগে না? তাহলে বলো, যেখানে চাইবে সেখানেই নিয়ে যাব। কি বলবো? হ্যাঁ, এইভাবে নিয়ে এলেন, আমি সাথে কিছু এনেছি, কি পরবো সেখানে গিয়ে? আরো কত কি দরকার হয় মেয়েদের জানেন। পেছনে তাকিয়ে দেখো। পেছনে তাকিয়ে দেখি শপিং ব্যাগ ভর্তি। এত শপিং ব্যাগ কিসের? এখানে তোমার যা লাগবে সব আছে। ড্রেসগুলো আমি পছন্দ করেছি, বাকি যা লাগে সব চাঁদ কিনেছে। আরও কিছু লাগলে সেখানে মার্কেট থেকে কিনে দিব। হায় আল্লাহ, এই কি মাথা খারাপ? পেছনে সুচ ফেলার জায়গা নেই, এত শপিং ব্যাগ। মনে হচ্ছে ঘুরতে না, সারা জীবনের জন্য যাচ্ছে। আর কিছু বললাম না। নামো। মানে এটা কি সাজেক? কথা না বলে মেঘলাকে গাড়ি থেকে নামিয়ে চোখ বেঁধে দিলাম। কি হলো, চোখ কেন বাঁধছেন? চুপচাপ চলো, মেঘলার হাঁটতে সমস্যা হচ্ছে, তাই কোলে তুলে নিলাম। নামিয়ে দিয়ে ওর পিছনে দাঁড়ালাম। তারপর আস্তে করে চোখের বাঁধন খুলে দিলাম। এবার আস্তে আস্তে সামনে তাকাও। আস্তে করে চোখ খুললাম। সামনে তাকিয়ে আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। ফানুস দিয়ে আকাশ যেন ভরে গেছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আশেপাশে তাকিয়ে দেখলাম এটা একটা ছাদ, ফুল, বেলুন আর লাইটিং দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো। একটা বাজি ফোটানোর শব্দে আবার আকাশের দিকে তাকালাম। বাজিটা ফুটে আকাশের সৌন্দর্য আরো বেড়ে গেল। পরের বাজিটা ফুটে যে লেখা ভেসে উঠলো, আমি অবাক হয়ে দেখছি, আই লাভ ইউ মেঘপরি। লেখাটা মিলিয়ে যেতে হুঁশ ফিরল। পেছনে ফিরে তাকালাম, হাঁটু গেড়ে বসে আছে আকাশ, হাতে অনেকগুলো নীল পদ্ম। ভালোবাসি মেঘপরি, কতটা ভালোবাসি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শুধু জানি এই জীবন থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। জীবন দিয়ে হলেও তোমার সুখ কিনে দিব। জানি অনেক কষ্ট দিয়েছি, বিশ্বাস করে একবার হাতটা ধরে দেখো। আর কোনো দিন তোমার চোখে পানি আসতে দেব না। যদি কোনো দিন তোমার চোখে পানি আসার কারণ হই, তাহলে যেন তার আগে আমার মৃত্যু। হুশ, আকাশের ঠোঁটে আঙুল দিয়ে আটকে দিলাম। বাজে কথা বলবেন না একদম। মেঘলার হাত সরিয়ে হাতে একটা কিস করলাম। বলতে দাও মেঘপরি, যদি তোমার মনে হয় আমার থেকে দূরে গেলে তুমি সুখে থাকবে, তাহলে এই নাও গান। এখানে বুকের বাপাশে আঙুল দিয়ে দেখিয়ে একটা গুলি করে চলে যাও, কারণ আমি জীবিত থাকলে তোমার থেকে দূরে থাকতে পারবো না। এবার তোমার ইচ্ছে, এক হাতে আছে ফুল মানে জীবন মানে তুমি, আর এক হাতে গান মানে মৃত্যু মানে মুক্তি। কোনটা বেছে নিবে তোমার ইচ্ছা। আকাশের বা হাত থেকে গানটা তুলে হাতে নিলাম। মেঘলা গান হাতে নিতেই চোখ বন্ধ করে নিলাম। চোখের কোণ বেয়ে 2 বিন্দু পানি গড়িয়ে পড়লেও ঠোঁটের কোণে মুচকি হাসি রেখে অপেক্ষা করতে লাগলাম ভালোবাসার দেওয়া প্রথম আর শেষ উপহারের। গানটা দূরে ছুঁড়ে মারলাম। আকাশের হাত থেকে ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আকাশের সামনে। তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম আকাশকে। ঠোঁটের কোণের হাসিটা এবার আরো প্রশস্ত হলো। আমি পেরেছি আমার মেঘপরির মনে জায়গা করে নিতে। আমাকে ছেড়ে যেতে চাইলে একদম খুন করে দেব। কি ভেবেছেন সত্যি সত্যি আপনাকে ডিভোর্স দিয়ে মুক্তি দেব? জীবনেও দেব না। আপনার এই কালো বউয়ের সাথেই বাকিটা জীবন কাটাতে হবে। আমার ফুড়া কপাল। কি বললেন? মেঘলার কপালে একটা কিস করলাম, তারপর কপালে কপাল ঠেকিয়ে বসলাম। তুমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। তুই জানো, যখন তোমার এই কাজল কালো হরিণী চোখ দিয়ে তাকাও, ইচ্ছে করে চোখে ডুবে যাই। কালো মেঘের মতো চুলগুলো থেকে যখন টপ টপ পানি পড়ে, মনে হয় ওই চুলে লুকিয়ে যাই। ভেজা গলায় যখন তোমার এই তিলটা চোখে পড়ে, ইচ্ছে করে গভীরভাবে ছুঁয়ে দেই। তোমার মুখে যখন বিন্দু বিন্দু পানি জমে থাকে, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে তৃষ্ণার্ত ব্যক্তি। ওই পানি শুষে তৃষ্ণা মিটিয়ে নেই। তোমার চকলেট কালার ঠোঁটগুলিতে যখন হাসি ফুটে, ইচ্ছে করে খেয়ে নেই। আর ওনার মুখে হাত দিয়ে আটকে দিলাম। এইভাবে কেউ বলে? জড়িয়ে ধরলাম ওনাকে। হাত সরিয়ে আবার হাতে কিস করলাম। যখন শুধু ব্লাউজ আর পেটিকোট পরে সামনে দাঁড়িয়েছিলে, ইচ্ছে করছিল ডুবে যাই তোমার মাঝে, হারিয়ে যাই অজানা রাজ্যে।
কানের কাছে ফিসফিস করে বললাম। প্রতিটা স্পর্শে যখন কেঁপে উঠছিলে, ইচ্ছে করছিল আরো গভীরভাবে ছুঁয়ে দেই। অসভ্য লোক কোথাকার, মুখে কিছুই আটকায় না। ওনার বুকে মুখ লুকালাম। শুনেই এভাবে লজ্জাবতী পাতার মতো গুটিয়ে যাচ্ছ। যখন সত্যি সত্যি এইসব ইচ্ছেগুলো পূরণ করব, তখন কি করবে? আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আচ্ছা মেঘপরি, আমাদের ছোট্ট রাজকন্যা কবে আসবে? রাজকন্যা কেন আসবে? আমাদের রাজপুত্র আসবে। না রাজকন্যা না, রাজপুত্র। ওকে, রাজকন্যা বা রাজপুত্র কেউ একজন আসবে, কিন্তু তাকে তো আগে ডাকতে হবে। না ডাকলে আসবে নাকি? চলো আগে তাকে আনার ব্যবস্থা করি। আবার অসভ্যের মতো কথা বলছে। আমি কি অসভ্যতা করেছি তোমার সাথে? না করে যেহেতু নাম হয়ে গেছে, তাহলে আগে একটু অসভ্যতা করেই নেই, তারপর অসভ্য বললে ঠিক আছে। মানে পুরোটা বলার আগেই আমার ঠোঁট আঁকড়ে ধরেছে আকাশ। ওর পুরো কথা শেষ করার আগেই ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। পৃথিবীর সব মিষ্টিকে হার মানাবে এই মিষ্টি। মেঘলা প্রথমে বাধা দিলেও পরে রেসপন্স করতে শুরু করেছে। দুজনেই পাগলের মতো একে অপরের ঠোঁট শুষে নিচ্ছি, যেন কত দিনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছি দুজনে। এই যে শুনছো? হ্যাঁ বলো। মেয়েটার জীবন এভাবে আর কতদিন ঝুলে থাকবে? একটা কিনারা করা দরকার। মাহিন তো বলেই দিয়েছিল মেঘলা সুস্থ হলে ডিভোর্সের ব্যবস্থা করবে, কিন্তু বিয়ের বেশি দিন হয়নি, এখন ডিভোর্স হবে না। বলছিলাম কি, ছেলেটাকে আরেকটা সুযোগ দিলে হতো না? তুমি আবার এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ বিয়ে একটা পবিত্র বন্ধন। সম্পর্ক ভাঙা অনেক সহজ, কিন্তু একটা সম্পর্ক জোড়া অনেক কঠিন। আমাদেরই দেখো না, মাত্র একদিনে ভাইয়ের সাথে সম্পর্কটা ভেঙে গিয়েছিল, আর জুড়তে 25টা বছর সময় লাগলো। আর যখন কোনো মুসলমান স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙে, খোদার আরও সে কেঁপে ওঠে। তাই বলছিলাম, আকাশ আর মেঘলার সম্পর্কটাকেও একটা সুযোগ দেওয়া উচিত। আবারও যদি আকাশ কোনো ভুল করে, তখন আমরা আর ক্ষমা করব না। অন্তত নিজেকে বোঝাতে তো পারবো আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু নিয়তি খারাপ ছিল। ঠিক আছে, আগামীকাল সকালে আমি মাইনের সাথে কথা বলবো। ছেলেটাকেও এবার বিয়ে করাতে হবে। ওর বয়স এখনো 23 বছর হয়নি, এখনই বিয়ে করবে? জীবনটা আগে গুছিয়ে নিতে দাও। হ্যাঁ, আমি এখনই বিয়ে করাবো। জীবন দুজন মিলে গুছিয়ে নেবে। মেঘলা চলে যাওয়ার পর আমার বড্ড একা লাগে, দম বন্ধ হয়ে আসে বাড়িতে একা থাকতে। ছেলের বউ এনে শাশুড়ি বৌমা একসাথে মা মেয়ের মতো থাকবো। তাহলে কি এখন মেয়ে দেখতে হবে? মেয়ে দেখতে হবে কেন? মেয়ে তো আমাদের সামনেই আছে। তানহা, জামাল ভাইয়ের মেয়ে। তানহা মাহিনকে অনেক পছন্দও করে, আর জামাল ভাইও। আর মাহিন? মাহিন পছন্দ করে এমন কিছু মনে হয়নি, তবে তানহা অপছন্দ করার মতো মেয়ে নয়। সুন্দরী, শিক্ষিত, নম্র, ভদ্র, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর সবচেয়ে বড় কথা, মাহিনকে ভালোবাসে, সুখে রাখবে। ছেলের বউ যখন ঠিক করেই রেখেছ, আমি আর কি বলবো। মেঘলার একটা ব্যবস্থা হলে এদের 4 হাত এক করে দিব। কি অসুবিধ লোকটা, এতবার কল দিলাম ধরলই না। দাঁড়ান, আগামীকালে আমি ভাইয়ের কাছে সব বলে দেব। ভাইয়ের কাছে চেয়েছি, আর সেটা এনে দেয়নি তা কখনো হয়নি। আপনি কেউ আমারই হতে হবে মিস্টার মাহিন। এটা আপনার সাজেক? না, এখানে একটু বসি, তারপর রওনা দেব। ও, কিন্তু বাড়ির সবাই তো চিন্তা করবে। করলে করবে, সমস্যা কি? চোখ ছোট ছোট করে তাকালাম ওনার দিকে। ওকে ডিয়ার, সকালে কল দিয়ে বলে দিব তুমি আমার সাথে আছো। এখন চলো রওনা দেওয়া যাক। বন্ধুদের সাথে দেশের প্রায় সবগুলো পর্যটন কেন্দ্রে অনেকবার যাওয়া হয়েছে, সাজেকও অনেকবার গিয়েছি, তাই পাহাড়ি রাস্তায়ও ড্রাইভ করতে পারি। যেতে শুরু করলাম সাজেকের দিকে। মেঘলা একটু পরেই ঘুমিয়ে পড়েছে। সারা রাত ড্রাইভ করে সকালে খাগড়াছড়ি শহরে পৌঁছালাম। সারা রাত ড্রাইভ করে আমার অবস্থা খারাপ, এভাবে সাজেক পৌঁছাতে পারবো না। অন্যবার ফ্রেন্ডের সাথে এলে পালাক্রমে চেঞ্জ করে ড্রাইভ করেছি, তাই কষ্ট হয়নি। মেঘপরি উঠো, আস্তে করে ডাক দিলাম। এসে পড়েছি। না, এখনো অনেক দেরি। এখন উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে নেই। ও কি ব্যাপার, মেঘলা তো প্রতিদিন নামাজ পড়ে কিচেনে আসে, আজ এলো না কেন? মেয়েটার আবার অসুখ হলো নাকি? আমেনা? জি খালা আম্মা। মেঘলা এখনো উঠলো না, দেখ তো আবার অসুস্থ হলো নাকি। আচ্ছা খালা আম্মা। মেয়েটা ভার্সিটি যাবে না নাকি? খালা আম্মা, মেঘলা আপা এখনো দরজা খোলেনি, অনেকক্ষণ ডাকলাম, কোনো সাড়া শব্দ নেই। কি বলছিস? জি খালা আম্মা। রিয়াদ?
হ্যাঁ মামুনি, কি হয়েছে? মেঘলা এখনো ওঠেনি। আমিনা অনেকবার ডেকেছে, কোনো সারা শব্দও নাকি নেই। আর না দাঁড়িয়ে মেঘলা রুমের সামনে দৌড়ে এলাম। মেঘলা, দরজা খুল। মেঘলা। দরজা ভেঙে ফেল রিয়াদ। মেয়েটার আবার কিছু করে বসুন না তো। ওর বাবা মাকে কি জবাব দেব? তুমি শান্ত হও মামুনি, আমি দেখছি। কয়েকটা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললাম। মেঘলা কোথায়? সারা রুম খুঁজেও মেঘলাকে পেলাম না। মামুনি, মেঘলা কোথায়? আমি কিছুই বুঝতে পারছি না। ব্যালকনিতে গিয়ে মই দেখে বুঝতে পারলাম মেঘলা পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে যাবে কেন? কোথাও যাওয়ার হলে বলতে পারতো, নিজে নিয়ে যেতাম। আকাশ নয়তো। মেঘলার ফোনে কল দিলে রুমেই বেজে উঠল। কি হয়েছে মা? রূপের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। আগের থেকে অনেক শুকিয়ে গেছে। মেঘলা রুমে নেই, ব্যালকনিতে মই রাখা, ফোনটাও রুমে রাখা। আকাশের নাম্বারে কল দিলাম। হ্যালো। মেঘমণি কোথায়? ও মিসেস মির্জা, কংগ্রাচুলেশন। মেঘমণি কোথায়? আমার সাথে। তুমি কোথায়? খাগড়াছড়ি শহরে। হোয়াট? তুমি মেঘমণিকে ওখানে নিয়ে গিয়েছো কেন? হানিমুনে যাওয়ার জন্য। হোয়াট? মেঘমণি কোথায়? ফ্রেশ হতে গেছে। এখনই মেঘমণির কাছে ফোন দাও। ও বিশ্বাস হচ্ছে না আমার কথা? ওকে মেঘ পড়ি। কি হয়েছে? তোমার আপু কথা বলবে নাও। হ্যাঁ আপু। তুই আকাশের সাথে কি করছিস? উনি রাতে নিয়ে এসেছে। নিয়ে গেল আর তুই চলে গেলি? আমি ইচ্ছে করে এসেছি নাকি? ব্ল্যাকমেল করে নিয়ে এসেছে। এই মেয়ে তো ফাঁসিয়ে দিল। বিকেলের আগে তোকে যেন বাসায় দেখতে পাই। মানে? বিকেলের আগে যদি তোকে বাসায় না দেখি খবর আছে। কাউকে না বলে চলে গেছিস। তোর বাবা মাকে কি বলবো আমরা? তাদের অনুমতি ছাড়া কিভাবে গেলি তুই? আমরা ফুপা ফুপিকে আসতে বলছি, তারপর তাদের অনুমতি নিয়ে যেখানে ইচ্ছে যাস। আপু যা, রেখে দিল। কি হয়েছে? বিকেলের আগে বাসায় পৌঁছাতে বলেছে। আব্বা মাকে না জানিয়ে আসা সত্যি উচিত হয়নি। আমি আপনাকে মাফ করে দিলেও আব্বা মা আপনাকে মাফ করেনি, তাই এইভাবে আসা ঠিক হয়নি। চলো। কোথায়? বাসায় চলো। মেঘলার হাত ধরে গাড়িতে নিয়ে বসালাম। কি হলো, মন খারাপ কেন? সাজিকের এত কাছে এসেও না দেখে ফিরে যেতে হচ্ছে। মন খারাপ করো না মেঘ পড়ি, আবার নিয়ে আসবো কয়দিনের মধ্যে। সত্যি এইভাবে সমস্যার সমাধান না করে আসা ঠিক হয়নি। আমার আগে বোঝা উচিত ছিল। তবুও তুমি চাইলে বাসায় না গিয়ে সাজেক যাব। বলো কোথায় যাবে? না, বাসায় চলুন। ওকে, বাট মন খারাপ করে থাকতে পারবে না। ওকে, হাসার চেষ্টা করে। আসলে আমার অনেক দিনের শখ সাজেক যাওয়ার। এত কাছে এসেও না দেখে যেতে হচ্ছে, খারাপ লাগছে। বললাম তো নিয়ে আসবো। এখন মন খারাপ করে থাকতে কিন্তু সাজেকই যাব।